বাংলাদেশ এখনো অরাজক পরিস্থিতির মধ্যেই রয়েছে। যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। একদিকে আমরা দেখছি যে মব কালচার আবারও ফিরে এসেছে এবং ছাত্র নেতারা যারা এতদিন ধরে মব কালচার করতো এখন তাদের ওপরই সেটা করা হচ্ছে। আর এই ঘটনায় কার্যত উদ্বেগ বাড়ছে, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। আসলে ঘটনা কি সেদিকে যেমন নজর রাখার চেষ্টা করব, অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের শেখ হাসিনা ফিরে আসার একটা রব উঠেছে। সত্যি কি শেখ হাসিনা ফিরছেন সেদিকে আমরা নজর রাখবো, অন্যদিকে নজর রাখবো আপনারা জানেন ভারত সফরে এসেছেন মার্কো রুবিও আসার পর থেকে বাংলাদেশের অঙ্গনে আলোচনা শুরু হয়েছে যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারত কি কোনো রকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটকালীন পরিস্থিতি তাতে কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেদিকেও নজর রাখবো এবং পাশাপাশি নজর রাখবো মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যতগুলো মামলা বা রিট করা হচ্ছে আদালতে সেগুলো খারিজ হয়ে যাচ্ছে। আসলে কি পরিস্থিতি, তাহলে কি ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগই আর ধোপে টিকবে না বা আইনি লড়াই পর্যন্ত আর গড়াবে না সেদিকেও নজর রাখবো আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। আর মাত্র 2 মাস তারপরেই বাংলাদেশে প্রত্যাবর্তন শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য পুরোপুরি তৈরি আওয়ামী লীগ। এক নেতাকে মাঠ পর্যায়ে বা প্রাথমিক স্তরে নেতাকর্মীদের তৈরি রাখতে নির্দেশও দেওয়া হয়ে গিয়েছে। আর যতই হাসিনার প্রত্যাবর্তনের পথ চওড়া হচ্ছে ততই ভয়ে কাটা হচ্ছে বিএনপি, জামায়াতে আর এনসিপিকে যদি নাও ধরা হয় তাহলে বাকি 2 দলের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। হাসিনাকে দেশছাড়া করতে বিএনপি মোহাম্মদ ইউনূসের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখন তারাই ভুলের মাসুল গোনার জন্য প্রহর গুনছে। হাসিনার ভারতে ফেরার রাস্তা অনেকাংশেই খুলে দিচ্ছে নয়াদিল্লি। শোনা গিয়েছে ট্রাভেল পাসের আবেদন করেছেন শেখ হাসিনা। আরও শোনা যাচ্ছে যে প্রত্যাবর্তনের আগে নয়াদিল্লি থেকে কলকাতায় চলে আসতে পারেন তিনি। আর এই সবটাই হবে যদি বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসিনার উপর সদয় হন। এমনিতেই আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে বিজেপি, আর সমর্থন রয়েছে খোদ শুভেন্দু অধিকারীরও। বিধানসভা ভোটের আগে শুভেন্দুর আওয়ামী লীগ এবং হাসিনাকে নিয়ে মন্তব্য এখনো বাংলাদেশে তোলপাড় ফেলে দিয়েছে। শুভেন্দু বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, নির্দিষ্ট সময়ে হাসিনাকে ফেরাতেই হবে। বক্তব্য বাংলাদেশের আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছি। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনার প্রতি শুভেন্দুর আস্থা যে রয়েছে তা তিনি তখনই বুঝিয়ে দিয়েছেন। শুভেন্দু আরো বলেছেন নির্দিষ্ট সময় শেখ হাসিনাকে যোগ্য সম্মান দিয়ে বাংলাদেশে ফেরাতে বাধ্য হবে সরকার। এটা স্রেফ সময়ের অপেক্ষা। উল্টে বাংলাদেশের মৌলবাদী দল জামায়াত ইসলামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। জামায়াত ইসলামী থেকে যে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলায় গা ঢাকা দিয়ে বসে রয়েছে তারই সরব হয়েছিলেন শুভেন্দু। হাসিনা এখনো ভারতের আশ্রয়ে। কবে ভারত সরকার হাসিনাকে প্রত্যর্পণ করবে তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে স্পষ্ট করে কিছু বলেনি। ফলে সংশয়ে রয়েছে বিএনপি সরকার এবং বাংলায় বিজেপি সরকারের আসার ফলে উচ্ছ্বাস আওয়ামী লীগেরও। দলের নেতা কর্মীরা এবার কি বুঝতে পারছেন যে বঙ্গে বিজেপি আশায় রাজনীতির ময়দানে প্রত্যাবর্তনের পথ আরো চওড়া হলো তাদের। ইতিমধ্যেই বাংলাদেশে গোপনে সভা করছেন আওয়ামী লীগের সদস্যরা। প্রত্যন্ত একটি এলাকায় দেখা গিয়েছে রাতে আওয়ামী লীগের যুবলীগের কর্মীদের শপথ নিতেও। পশ্চিমবাংলার গেরুয়া সরকারের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতির ময়দানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে প্রত্যাহার হতে পারে তাও মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বাংলাদেশে হামে যেভাবে একের পর এক শিশুরা মারা গিয়েছে তাতে বিএনপি এবং ইউনূসকে একযোগে তোপ দেখেছেন তিনি। টিকা তো দিয়েছেই, 2024-25 সালে টিকা দেওয়া হয়েছে, 25-26 সালের বাজেটেও সমস্ত টাকা রাখা। 24 থেকে 25 সাল এই বাজেট 7,97,000 কোটি টাকার বাজেটে 41,000 কোটি টাকা রাখা ছিল এই মানুষের মানে শিশুদের টিকা, সাধারণ মানুষ, নারী পুরুষ সকলের জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টির নিশ্চয়তা দেওয়ার জন্য এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার জন্য রাখা ছিল। টাকা দেওয়া ছিল, কেন কেনা হয়নি তার জবাব তাকে দিতে হবে। এই শিশু হত্যার দায় ওই বিশ্ব বাটপার ইউনূস, তার উপদেষ্টা, এদেরকে নিতে হবে।
কিন্তু এই হামের টিকা না দেওয়ার জন্য যে শিশুরা মারা গেল তার জবাব কেন দেবে না? তার জবাব তো তারা দিচ্ছে না। তাই এটা নিয়ে একটা হাস্যকর ব্যবস্থা করে ফেলেছে। সব মিলিয়ে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্র সরকারের সুসম্পর্কের পথ আরো মজবুত হচ্ছে। এখন দেখার কত দিনের মধ্যে বাংলাদেশে ফেরেন শেখ হাসিনা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। 2024 সালের 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা হয় বিদেশে পালিয়ে গিয়েছেন, আর না হয় কেউ দেশে লুকিয়ে রয়েছেন। তার মধ্যে যারা সামনে ছিলেন তাদের বিরুদ্ধে গত 2 বছরে বহু মামলা হয়েছে। সাধারণত এমন খবরই উঠে আসছে বাংলাদেশের গণমাধ্যমে। এবার কিন্তু অন্য ছবি। পুলিশের ওপর নাকি অ্যাকশনে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের ওপর নাকি হামলা করেছেন তারা। শুধু তাই নয়, তাদের কান ধরে নাকি ওঠবসও করিয়েছেন। এমন বিস্ফোরক অভিযোগ। হঠাৎ আওয়ামী লীগ কিভাবে শক্তিশালী হয়ে গেল, এই প্রশ্নটাই উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। এদিকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডতে অভিযোগের প্রেক্ষিতে নাকি মামলাও করা হয়েছে, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আর এই অভিযোগে যখন একেবারে শোরগোল পরিস্থিতি, তখন সেখানকার এসপি বলছেন যে এটা নাকি মিথ্যে কথা। এদিকে আক্রমণের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলায় জর্জরিত আওয়ামী লীগের কর্মীরা। আসলে কি চলছে পদ্মাপাড়ে? জানা যাচ্ছে নরসিংদীর চৌরাঞ্চলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন 6 পুলিশ সদস্য। তাদের এলোপাথারি পেটানো হয়েছে বলে অভিযোগ। পরে কান ধরে নাকি উঠবস করিয়ে মাপ চাওয়ানো হয়েছে, এমনটাই অভিযোগ, এবং তারপর তাদেরকে মুক্তিও দেওয়া হয়েছে। জানা যায় ওই পুলিশ সদস্যরা নরসিংদী সদর মডেল থানায় কর্মরত। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এএসআই নাজমুল হোসেন বাদী হয়ে, যেখানে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবির রহমান হাবিকে প্রধান আসামি করে 52 জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা করেছেন। এক্ষেত্রে আসামি করা হয়েছে আরো 100 থেকে 120 জনকে। তাদের গ্রেপ্তার করতে যান বেশ কিছু এসআই। ওই সময় নাকি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবির রহমান হাবি, দপ্তর সম্পাদক হুমায়ুন মোল্লা মিটল, অন্যদিকে যুবলীগ নেতা মঈনুদ্দিন হুমায়ুন, ছাত্রলীগ নেতা সাজিদ সহ বেশ কিছু নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেন। এরপর পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের নেতারা। এরপর নাকি দলবদ্ধভাবে আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে শতাধিক লোক দলবদ্ধ হয়ে ব্যারিকেড দিয়ে পুলিশের সদস্যদের উপর হামলা চালায়। আর এই সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বেশ কিছু পুলিশ সদস্যকে কান ধরে উঠবস করানো হয়, এমনটাই অভিযোগ। বেশ কিছু পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। আর এই রকম ঘটনা যখন উঠে আসছে, অভিযোগ পাল্টা অভিযোগ উঠে আসছে, তখন নরসিংদীর সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ARM আল মামুন তিনি বলেন যে পুলিশ সদস্যরা একটি মামলার তদন্তে এবং 4টি গরুর হাট পরিদর্শন করতে যান, এবং সেখানেই কার্যক্রম আওয়ামী লীগ নেতারা তাদের কাজে বাধা দেন এবং পুলিশের ওপর হামলা, মারধর এবং কান ধরে উঠবসের কথা জানতে চাইলে তিনি বলেন যে এমন কোনো কথা আমাদের কানে আসেনি। পুলিশের ওপর হামলা এবং কান ধরে উঠবস করার বিষয়টি অস্বীকার করে নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক তিনি বলেন যে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যে গুরুতর অভিযোগ উঠে আসছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা ধোপে ঠেকল না। যদি এটা সত্যিই হয়ে থাকে, আওয়ামী লীগের নেতারা যদি কিছুই না করে থাকেন, তবে কেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এলো? শুধুমাত্র মামলা দিয়ে তাদের গারদে ঢোকানোই কি এর উদ্দেশ্য? এখন দেখার পুলিশের এই মন্তব্য থেকে এমন দ্বিমত বক্তব্যের প্রেক্ষিতে কি পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে একের পর এক নাটকীয় ঘটনা উঠে আসছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ঝিনাইদহে প্রকাশ্য হামলার শিকার হওয়ার কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে মামলা এবং পরবর্তী ঝিনাইদহতে উপস্থিত এনসিপি নেতার গ্রেপ্তারি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই বলছেন ডিমও খেলেন, মামলাও খেলেন, এবার গ্রেপ্তারও হলেন। আর এই ঘটনা প্রবাহ যেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতারই প্রতিচ্ছবি। অনেকে বলছেন ক্ষমতায় দম্ভ বেশি দিন কিন্তু টেকে না। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
জানা যায় ঝিনাইদহে এনসিপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা হয়। তার অভিযোগ, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা পুলিশের সামনেই হামলা চালায়। ডিম, ইট, পাটকেল ছোড়া থেকে শুরু করে হকি স্টিক দিয়ে আঘাতের ঘটনাও উঠে এসেছে তার বক্তব্যে। এতে কয়েকজন আহত হন এবং মোবাইল ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগও তোলা হয়েছে। ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে মাঠের সংঘাত এখনো ভয়াবহভাবে বিদ্যমান। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা শুধু দুই রাজনৈতিক পক্ষের সংঘর্ষ নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির গভীর সংকটের ইঙ্গিত। একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের অভিযোগ, অন্যদিকে পাল্টা মামলার রাজনীতি। দুই পক্ষই এখন সংঘাতকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যে মব একসময় ছাত্রনেতা করেছেন, সেই মবের শিকার হচ্ছেন তারাই। উল্লেখ্য, ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানার পুলিশ। জানা যায়, ছাত্রদল নেতার মামলায় জাতীয় যুব শক্তির নেতা অয়ন রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তারেক রেজা, আর সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছিল শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হবার পরপরই একদল হামলাকারী পুলিশের উপস্থিতিতেই অতর্কিত হামলা চালায়। প্রথমে ইট, তারপর পাটকেল ছোড়া হয়, ডিম ছোড়া হয়, 3 জনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে কিল ঘুষিও মারা হয় বলে অভিযোগ উঠে আসে। হামলার পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে তাদের ওপর, আর তার উপর হওয়া বিস্তারিত ঘটনার বিবরণ দেন। তারপর তাকেও নাকি লক্ষ্য করে কিল ঘুষি মারা হয়। ইতিমধ্যে আহত এবং ভুক্তভোগীরা নাকি মামলা দায়ের করেছে, আর সেই মামলাতে তাদেরই নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। অর্থাৎ এতদিন যে অরাজক পরিস্থিতি দেখা গিয়েছিল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এখন দেখা যাচ্ছে সেই একই পরিস্থিতি বর্তমানে। তারেক রেজাকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশে, আর এই সমস্ত ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে। কারণ রাজনৈতিক সহিংসতা এবং পাল্টাপাল্টি মামলার মধ্যে মূল জাতীয় ইস্যুগুলো আড়ালে পড়ে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সংকট, অর্থনৈতিক চাপ, এইসব নিয়ে মানুষের দুশ্চিন্তা বাড়লেও রাজনৈতিক দলগুলো সংঘাতেই বেশি ব্যস্ত। সব মিলিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। হামলা, মামলা, গ্রেপ্তার, এই তিনের সমন্বয়ে এখন দেশের রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত হয়ে উঠছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগই ধোপে টিকছে না। তার বিরুদ্ধে এবং অন্যান্য প্রাক্তন উপদেষ্টাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অনেকে মামলা পর্যন্ত করেছেন, কিন্তু আদালতে যেতেই সেগুলি খারিজ হয়ে যায়। এখন প্রশ্ন, ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তাতে কি আদৌ আইনি পদক্ষেপ করা হবে? এখন নতুন করে একটি অভিযোগ এসেছে, যার প্রেক্ষিতে মোহাম্মদ ইউনূস হলেন 1 নম্বর আসামি এবং 2 নম্বর আসামি আসিফ নজরুল। এটাকে বলছেন, চলুন দেখা যাক। কিন্তু এতেও কি আর কোনো লাভের লাভ হবে? এই প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কিছুদিন আগেই আদালতে একটি রিট করা হয়েছিল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। তিনি এবং তার জমানার উপদেষ্টারা যাতে দেশ থেকে না বেরোতে পারেন, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির বিষয়ে রিট করা হয়েছিল আদালতে। কারণ ইউনূসের বিরুদ্ধে উঠেছিল হামের টিকাকরণের কোনো বন্দোবস্ত করেই যাননি নোবেল জয়ী, এবং যে কারণে এখন বহু শিশুর মৃত্যু ঘটছে। কেন, কি কারণে এটা করলেন তিনি? আর এই অভিযোগের প্রেক্ষিতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী, কিন্তু আদালতেই এই বলে রিটের আবেদন কার্যত খারিজ করে দেয় যে মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্ব, তিনি কখনোই বাইরে যেতে পারেন না বা দেশের বাইরে তিনি থাকতে পারেন না, তার এত সম্পত্তি রয়েছে দেশের, সেই কারণে। অর্থাৎ এখনো পর্যন্ত যা ঘটছে বাংলাদেশে সবটাই কিন্তু মোহাম্মদ ইউনূসের পক্ষেই যাচ্ছে।
আর সেটাই দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট AKM শরীফউদ্দিন বলেছেন, অন্তর্বর্তী আমলে প্রতিটি হত্যা মামলার 1 নম্বর আসামি হলেন ইউনূস আর 2 নম্বর আসামি হলেন আসিফ নজরুল। তিনি সংবাদ মাধ্যমে জানান, 5ই আগস্টের পর কোনো বিচারই হয়নি, রাষ্ট্রের মদতেই মব হয়েছে। রাষ্ট্রের মদতে আমাদের এখনকার যেখানে বিচারপতিদের হুমকি দিচ্ছে টেররিস্টরা। বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হলো আদালত, সেখানে টেররিস্টরা এখানেই সে মিছিল করছে। আর এই দৃশ্য আমরা দেখেছি। এগুলির বিচার হবে, অপেক্ষায় থাকেন। আইনজীবী বলেন, বিচারপতিদের সম্পর্কে আগে মন্তব্য করে তাদের এখন সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। আর এটা ইমাম ছিলেন ইউনূস এবং আসিফ নজরুল। তিনি আরো বলছেন, 5ই আগস্টের পরে সুপ্রিম কোর্টে ভোট নেই, ঢাকা বারে ভোট নেই। তাহলে ওই আগস্টের পরে কি হয়েছে? 5ই আগস্টের আগে সব ভালোই ছিল। 5ই আগস্টের আগে দেশের মানুষের ন্যায্য অধিকার ছিল, এমনকি মানুষের টাকা পর্যন্ত এখন ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি ওই আইনজীবী উল্লেখ করেন, ইউনূস আমলে একটা ছেলেকে ইট দিয়ে থেতলে মেরে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাত খাওয়া অবস্থায় একটি ছেলেকে মেরে ফেলেছে। আর এটা কারা করেছে? এর প্রধান আসামি হলেন ইউনূস, পাশাপাশি 2 নম্বরে আসিফ নজরুল। এই মামলাগুলো হবে এবং সময়ের শুধু অপেক্ষা। অর্থাৎ তিনি বলতে চাইছেন, যদি গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডগুলি শেখ হাসিনার বিরুদ্ধে যায়, তিনি নিজে গুলি না চালিয়েও যদি তাকে ফাঁসি কাটে ঝোলানোর জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, তবে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের আমলে যে মব কালচার হয়েছে তাতে কেন তার দায়ভার তার উপর যাবে না? এমনকি এগুলিতে পুরোপুরিভাবে ইন্ধন দিয়েছেন তৎকালীন আইনমন্ত্রী আসিফ নজরুল। তাই তাকেও আসামি করা হোক বলে জানিয়েছেন। কিন্তু সম্প্রতি আদালতে যে বিষয়গুলি দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে না, তাতে কি আদৌ আর পরিস্থিতি ঘুরবে, সেটা এখন দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জমানা শেষ, এসেছে গেরুয়া ঝড়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়ে দেন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের কথা। তিনি জানিয়ে দেন, কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে, আর সেটা হবে 45 দিনের মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গ যে অবৈধ বাংলাদেশি প্রবেশে করা হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এতেই ঘুম উড়েছে বাংলাদেশিদের। পুশব্যাকের আতঙ্কে ভুগছেন তারা, যার জেরে কড়া অ্যাকশনের পথে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ভারত বাংলাদেশ সীমান্তে বেশ অনেকটা জায়গা কাঁটাতার বিহীন। বিএসএফ এর অনুপ্রবেশের ভয়ে জায়গাগুলি নিয়ে এতদিন কাঁটাতার দেওয়া হয়নি, কারণ তৃণমূল সরকার প্রয়োজনীয় জমি হস্তান্তর করেনি বলে অভিযোগ। কিন্তু এখন সেই রাস্তা পরিষ্কার, বিজেপি সরকার উদ্যোগ নিয়েছে, আর এতেই পদ্মা পারে শোরগোল পড়ে গিয়েছে। যখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্তের কথা জানিয়ে দেন, তখন থেকেই বাংলাদেশে কট্টরপন্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হচ্ছেন। এবার পশ্চিমবঙ্গে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আর এই কারণে রাজ্যের সমস্ত জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশ এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। অনেকে বলছেন, সীমান্তে অনুপ্রবেশ রুখতে নবান্নের মাস্টার স্ট্রোক হলো এই হোল্ডিং সেন্টার। জানা যাচ্ছে, বিভিন্ন জেলায় থাকা কৃষক মান্ডি বা স্কুলগুলোতেই এই হোল্ডিং সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। যাদের সেখানে রাখা হবে তাদের কখনোই এই কারাগারে বন্দি করার মতো রাখা হবে না। তাদের জন্য আলাদা কোনো ঘেরাটোপ থাকবে না, তবে নিরাপত্তা রক্ষীদের নজরদারিতে থাকবেন তারা, এবং ওই সেন্টারে যারা থাকবেন তারা বাইরে অবাধে বিচরণ করতে পারবেন না। এতটাই কড়াকড়ি করা হবে। যারা অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে ভারতে বাড়িঘর বানিয়ে দীর্ঘদিন বসবাস করছেন, তারা বেআইনিভাবে থাকছেন এই দেশে। সুপ্রিম কোর্টও কিন্তু জানিয়ে দিয়েছে, বৈধ নথিপত্র ছাড়া প্রবেশকারী মানে যারা কোনো প্রকার বৈধ পাসপোর্ট, ভিসা বা ট্রাভেল পারমিট ছাড়াই সীমান্ত পেরিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে, তাদের চিহ্নিত করতে হবে। আরেকটি বিষয় হলো ভিসার মেয়াদ উত্তীর্ণ ব্যক্তি।
যারা শুরুতে পাসপোর্ট এবং বৈধ ভিসা নিয়ে নিয়মমাফিক ভারতে এসেছিলেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ভারত সরকারের অনুমতি ছাড়া বেআইনিভাবে এই দেশেই থেকে গিয়েছেন। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়া বাংলাদেশি বা রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে সঙ্গে সঙ্গে ফেরত পাঠাতে হবে। আর এই সংক্রান্ত তথ্য আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেন আইডেন্টিফিকেশন পোর্টালে আপলোড করতে হবে। এখানে আরও একটা বিষয় রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে কেন্দ্রীয় নির্দেশিকা কার্যকর কথা বলেছেন, সেখানে প্রতিটি জেলায় অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের শনাক্তকরণ এবং তাদের প্রত্যেকের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। সন্দেহভাজন ব্যক্তি যদি কোনোভাবে ভারতীয় নাগরিক বলে নিজেকে দাবি করে থাকেন, সেক্ষেত্রে সেই জেলার কাছে যাচাইয়ের জন্য তথ্য পাঠাতে হবে তাকে। 30 দিনের মধ্যে যাচাই করে সেই তথ্য জমা দিতে হবে প্রশাসনের কাছে। আর এই সময়টা পর্যন্ত ওই ব্যক্তিকে রাখা হবে হোল্ডিং সেন্টারে। এমনকি সেই ব্যক্তি আর ঘুরে কখনোই ভারতে প্রবেশ করতে পারবেন না, কারণ তার সমস্ত নথিপত্র থাকবে প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে। ফলে অবৈধভাবে এদেশে বসবাস করার দিন একেবারে শেষ। ফিরতে হবেই নিজ দেশে। আর এর জেরেই এবার ঘুম উড়েছে বাংলাদেশের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এটা নিয়ে যেমন আলোচনা চলছে, ঠিক একইভাবে বাংলাদেশেও এটা নিয়ে আলোচনা তুঙ্গে। এমনকি শেখ হাসিনাকে নিয়ে কি কোনো আলোচনা হলো, এটা নিয়েও কিন্তু অনেকে কৌতূহলী। কেউ কেউ এটাও বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটেছিল, তাতে দুই দেশই ফের স্বাভাবিক পর্যায়ে ফিরছে। কিন্তু আদেও কি তার মধ্যে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে? আদেও কি শেখ হাসিনা প্রসঙ্গ উঠেছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কারণ সম্প্রতি শেখ হাসিনা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরতে চান এবং ফিরবেন। আর তারপরেই মার্কো রুবিওর ভারত সফর। অনেকে দুয়ে দুয়ে 4 করার চেষ্টা করছেন। দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্রে খুব আলোচনা হচ্ছে এই বলে যে দিল্লির সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টায় ওয়াশিংটন। অর্থাৎ মাঝখানে শুল্ক নিয়ে যে দুই দেশের মধ্যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল, তারই পুনরুদ্ধারের চেষ্টা চলছে। 23শে মে 4 দিনের ভারত সফরে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত আমেরিকার বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব, ধারাবাহিক অগ্রগতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে লেখেন, বিশ্ব কল্যাণের জন্য ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে সচিব রুবিও প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য এবং বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, সংযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেছেন। সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। জানা যাচ্ছে বাণিজ্য চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। $50,000 কোটি পণ্য আমেরিকার থেকে কিনবে ভারত। বাণিজ্য চুক্তি জটের মধ্যেই জানালেন মার্কো রুবিও। রুবিওর এই সফরকে কেন্দ্র করে কিছুদিন আগে থেকে বাংলাদেশের নানা আলোচনা হয়েছিল। তার ভারত সফরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আলোচনা হতে পারে বলেও অনেকে বলছিলেন। যখন মার্কো রুবিও ভারত সফর করলেন, তার আগের দিন শেখ হাসিনার একটি সিদ্ধান্ত, যেটি নিজেই তিনি ঘোষণা করেছেন, আর সেটি হলো তিনি দেশে ফিরবেন। এমনকি মাথা উঁচু করে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন শেখ হাসিনা। অনেকে বলছেন সেটা হতে পারে 15ই আগস্টের মধ্যে, হতে পারে আগামী মাসে। আবার এমন আলোচনাও শুরু হয়েছে, অনেকে বলছেন হাসিনার যতই ফেরার ঘোষণা দিন না কেন, আসলে ভারতের মতামত হচ্ছে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। আবার ততটাই গুরুত্বপূর্ণ আমেরিকার মতামত। সম্প্রতি শেখ হাসিনা ভারতের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানে তিনি বলেন 6 মাসের মধ্যে দেশে ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন। শুধু তাই নয়, তিনি অডিও বার্তাতেও একই কথা বলেছেন। তার এই আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফেরার ঘোষণা, একই সঙ্গে মার্কো রুবিওর ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগেও শেখ হাসিনা ভারতের আশ্রয় ছিলেন, তারপর ফিনিক্স পাখির মতো বাংলাদেশে ফিরেছিলেন তিনি। এবারও তার অন্যথা হবে না বলে অনেকেই বলছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। শেখ হাসিনা ফিরে এলে কি হবে এনসিপি এবং জামায়াতের? এই দুই দল কি তখন আরো ব্যাকফুটে চলে যাবে? হাসিনা ফিরে এলে বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরো কতখানি পোক্ত হবে? বাংলাদেশের স্থানীয় নির্বাচন সামনে, আর তার আগেই কি ফিরতে দেখা যাবে শেখ হাসিনাকে? কেন শেখ হাসিনাকে ভয় পাচ্ছে এই দুই দলই? আসলে জামায়াত ইসলামী কল্পনাও করতে পারেনি যে বিধানসভা ভোটে এবার বাংলার ক্ষমতা দখল করবে বিজেপি, আর বিজেপি এলে টুটি টিপে ধরবে তাদের। তাই কয়েকদিন আগেই জামায়াতের একদল কট্টরবাদী নেতা বলেন, ভারতের মুসলিমরা একজোট হলে কয়েক ঘন্টাতেই ভারত দখল করে নেবে তারা। অনেকেই বলছেন, সীমান্তের একটা বিপুল অংশে জামায়াতের কট্টরপন্থী সংগঠনগুলি ঠিক করে রেখেছিল যে অনুপ্রবেশ ঘটাবে ভোটের পরে, কারণ তাদের মাথায় ছিল পরোক্ষভাবে তৃণমূলের হাত। কিন্তু যে আশায় চিরদিনের মতো জল ঢেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, বাংলাদেশে মুসলমানদের খুঁজে বের করে দেওয়ার হুমকি এতদিন দিয়ে এসেছেন কেন্দ্রীয় নেতারা। এবার সেই দাবিকেই একেবারে বাস্তবে পরিণত করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার। অনুপ্রবেশ আটকাতে ভারত বাংলাদেশের সীমান্তের বিস্তীর্ণ অংশে কাঁটাতার বসানো নিয়ে রাজীব গান্ধীর সময় থেকে আলোচনা চলে আসছে। 80-র দশকে গোড়ার দিকে শুরু হয়েছিল কাঁটাতার বসানোর কাজ, কিন্তু 4 দশক পরেও পুরো অংশে কাঁটাতার আজও বসানো হয়নি। আর এই অসম্পন্ন কাজই এবার শেষ করতে চাইছে গেরুয়া সরকার। এমন বহু অঞ্চল রয়েছে যেখানে ভূ রাজনৈতিক কারণে কাঁটাতার বসানো যায়নি। বাংলায় 2216 কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে বাংলাদেশ সীমান্ত রয়েছে। অন্যান্য রাজ্যগুলির তুলনায় বাংলায় সবথেকে বেশি অংশ জুড়ে সীমান্তবর্তী এলাকা রয়েছে দুই দেশের। এইসব এলাকা দিয়ে মাঝে মধ্যে ওপার বাংলা থেকে চলে আসে অনুপ্রবেশকারীরা, আর এর মধ্যে 464 কিলোমিটার অংশে কোনো কাঁটাতার নেই। এইসব অংশেই কিন্তু চলে অনুপ্রবেশ। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি জানিয়ে দেন, অনুপ্রবেশ রুখতে বিএসএফ কে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সীমান্ত এলাকার জনবিন্যাস যেভাবে পাল্টাচ্ছে তাতে বিএসএফ কে জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হলো। গোটা কাজ আগামী 45 দিনের মধ্যে করতে হবে, শেষ করতে হবে বলে একেবারে তিনি নির্দেশ দিয়ে দেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জোট কি টিকবে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। অনেকেই বলছেন, স্থানীয় নির্বাচনে শরিকদের কোনো রকম ছাড় দেবে না জামায়াত। আবার কেউ মনে করেন যে শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের মতো দুই দলের মধ্যে সমঝোতা হবে। ইতিমধ্যেই ঢাকা উত্তর এবং দক্ষিণ সহ 6টি সিটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। তারা মাঠে প্রচার জনসংযোগ শুরু করে দিয়েছেন। অপরদিকে জামায়াতের দাবি, তফসিলি প্রার্থীদের নাম ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। অপরদিকে এই পদে এনসিপি আগে থেকে আসিম মাহমুদ সাজিব ভুঁইয়াকে প্রার্থী ঘোষণা করেছে। আর এসবের মধ্যেই আতঙ্কে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি তিনি মন্তব্য করেন যে এনসিপি আর জামায়াত ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চক্রান্ত করছে। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে তলে তলে আবার ফাঁকি শুরু করেছে। প্রশ্ন হলো, কি ঘটতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে? হাসিনা কবে ফিরছেন সেদিকে তাকিয়ে কেউ বা কারা উচ্ছ্বসিত, আবার কেউ তলে তলে আতঙ্কের প্রহর গোনা শুরু করে দিয়েছে। হঠাৎ করে তুলসী গাবার্ডের পদত্যাগ, তাকে কি ইচ্ছে করে সরিয়ে দিল আমেরিকা? শুধুই কি স্বামীর অসুস্থতা, নাকি পিছনে রয়েছে কোনো বড় সড় কারণ? ট্রাম্প সরকারকে চক্রান্ত করে তাকে সরিয়ে দিল? ভিতরে ভিতরে কি ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা তলানিতে ঠেকেছিল, যার জেরেই পদত্যাগ করলেন তুলসী? তিনি কি ট্রাম্প সরকারের কোনো গোপন তথ্য ফাঁস করতেন, তাই তাকে আগেভাগে সরে যেতে বাধ্য করলো আমেরিকা? এর পিছনে কি খেলছে বড় কোনো মাথা, নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বনিবনা না হওয়াতেই পদ ছাড়লেন তুলসী?
কি চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রবিবারও হোয়াইট হাউসের সামনে গুলি ছোড়ে বন্দুকবাজ। তবে কি মার্কিন প্রেসিডেন্টের প্রাণ সংশয় রয়েছে? কারা এই কলকাঠি নাড়ছে? কেন আচমকা ইস্তফা দিলেন তুলসী? জানা গিয়েছে শুক্রবার অফিসে নিজের এই সিদ্ধান্তের কথা জানান গাবার্ড। আগামী 30শে জুন পর্যন্তই ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান হিসাবে শেষ দায়িত্ব পালন করতে পারেন তিনি। কিন্তু কি কারণের সামনে উঠে আসছে? যেখানে ওভাল অফিসে বৈঠকের সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাবার্ড জানান তার স্বামী আব্রাহামের হাড়ে অত্যন্ত বিরল এক ধরনের ক্যান্সার বাসা বেঁধেছে, আর এই কারণেই তিনি পদত্যাগ নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই প্রচন্ড জীবনযুদ্ধের লড়াইয়ে স্বামীকে একা না ছেড়ে তার পাশে থাকার জন্যই তার দায়িত্ব থেকে অবসর নিতে হচ্ছে। জানা গিয়েছে ট্রাম্পকে পাঠানো নিজের ইস্তফাপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গাবার্ড। অন্যদিকে তুলসীর এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। আপাতত ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে তুলসীর দায়িত্ব সামলাবেন অ্যারন লুকাস, বর্তমানে গোয়েন্দা সংস্থার ডেপুটি ডিরেক্টর যিনি। মার্কিন কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসীকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প গোয়েন্দা প্রধান করেছিলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় গোয়েন্দা প্রধানের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2001 থেকে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে প্রাণঘাতী হামলার পরে মার্কিন প্রশাসন এই পদটি সৃষ্টি করেছিল। মার্কিন কংগ্রেসের সদস্য হওয়ার আগে তুলসী সে দেশের সামরিক বাহিনীতে ছিলেন। দীর্ঘদিন কর্মরত ছিলেন ইরাকে। তার মা হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ায় তুলসীও সেই সনাতন ধর্ম অনুসরণ করেন। তবে জল্পনা শোনা যাচ্ছে যে তুলসীকে আসলে পদত্যাগে রাখা যেখানে বাধ্য করা হয়েছে, এবং মার্চে যেখানে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্ট নোমকে পদ থেকে যেখানে সরিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে মন্ত্রিসভা সদস্য অ্যাটর্নি জেনারেল পাম বন্টিও পদত্যাগ করেন। এপ্রিলে পদত্যাগ করেছিলেন লেবার সেক্রেটারি লরি সাভেজ ডেরেমান। এবার জানা যাচ্ছে পদত্যাগের তালিকায় নাম যুক্ত হয়েছে তুলসী। প্রসঙ্গত মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু ছিলেন তুলসী। গোয়েন্দা সংস্থার বার্ষিক খরচ প্রায় 70 কোটি মার্কিন ডলার কামান তিনি। এছাড়া প্রায় 5 লক্ষ গোপন সরকারি নথি প্রকাশ করেছিলেন, যেখানে তার মধ্যে ছিল ট্রাম্প রাশিয়া তদন্ত, কেনেডি হত্যাকাণ্ড, 2016 সালের আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ মামলার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবার মার্কিন রাজনীতি কোন দিকে মোড় নেবে? নতুন পদে যিনি আসবেন তিনি কতখানি দায়িত্বশীল হবেন? এই উত্তর দেবে একমাত্র সময়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 1 আগস্টে তিনি দেশ ছেড়েছিলেন, আর 1 আগস্টে বাংলাদেশে তিনি ফিরছেন। হ্যাঁ, ফিরছেন শেখ হাসিনা। আবার হাসবে বাংলাদেশ। শেখ হাসিনা বীর দর্পে ফিরবেন বাংলাদেশে। চলতি বছরের 15 আগস্টের মধ্যেই কি ফিরছেন শেখ হাসিনা? অজিত ডোভালের সঙ্গে সম্প্রতি কি কথা হয়েছে হাসিনার, যাতে ক্ষুব্ধ হয়েছেন শেখ হাসিনা? আর তার ফলেই কি দেশে দ্রুত ফিরবেন তিনি? তাকে স্বাগত জানাতে বাংলাদেশ জুড়ে তৈরি থাকছেন 2 কোটি মানুষ। শেখ হাসিনাকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে আওয়ামী লীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজপথে ফের উড়বে আওয়ামী লীগের পতাকা। বাংলাদেশের ফেরা নিয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে নয়াদিল্লি। তাহলে কি শেখ হাসিনার ফেরাটা স্রেফ আর কয়েকটা মাসের অপেক্ষা? আগেই সংবাদ মাধ্যমে নিজের ফেরা নিয়ে মতামত ব্যক্ত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মাথা উঁচু করে ফিরব, আমাকে ও দলকে কেউ কখনোই আটকাতে পারবে না। ভারতের সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে ওই সাক্ষাৎকারে। অতীতে কিভাবে আওয়ামী লীগ এবং হাসিনাকে মেরে ফেলতে চক্রান্ত করা হয়েছিল তাও বলেছেন হাসিনা। আসলে বাংলাদেশের কঠিন সময় যতবার এসেছে ততবারই ফিনিক্স পাখির মতো আবির্ভাব হয়েছে শেখ হাসিনার। সূত্র বলছে বিচারের মুখোমুখি হতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। অতীতে দেখা গিয়েছে জামায়াতে ইসলামীর কয়েকজন মৃত্যুদণ্ড প্রাপ্তকে চরম শাস্তির হাত থেকে বাঁচিয়েছিল আওয়ামী লীগ। তাই হাসিনা দেশে ফিরলে তার প্রতি জামায়াত কতটা সমর্থন জানাবে সেটাও প্রশ্নের। আবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন দলীয় কর্মীর মনোবল চাঙ্গা করতেই প্রত্যাবর্তনের সুর হাসিনার গলায়। দলীয় সূত্র থেকে জানা গিয়েছে যেভাবে হাসিনা বাংলাদেশ থেকে বিশেষ বিমানে গিয়েছিলেন তেমনি বিশেষ বিমানে তিনি ভারত থেকে ফিরবেন বাংলাদেশে। আওয়ামী লীগের এখনো 40% সমর্থক রয়েছে বাংলাদেশে। দলকে নিষিদ্ধ করে দিলেও পুরোপুরি থামিয়ে দেওয়া যায়নি কর্মীদের মনোবলকে। হাসিনা যদি প্রত্যাবর্তন করেন তাহলে বিএনপি সরকারের বিরুদ্ধে বড়সড় জনরোষ তৈরি হবে।
যার জেরে তখন হাসিনার শাস্তিও মুলতবি হয়ে যেতে পারে। আর এমনিতেই এই শাস্তির বিরুদ্ধে সুর চড়িয়েছে মানবাধিকার সংগঠন। আরও একটি ফ্যাক্টর এখানে কাজ করছে, অজিত ডোভালের সঙ্গে নাকি শেখ হাসিনার কথাবার্তা হয়েছে। সেখানে নয়াদিল্লি ঠিক করেছে ডিসেম্বরের আগে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার। জাহাঙ্গীর কবির নানক নামে এক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে হাসিনাকে স্বাগত জানানোর। আর এর মধ্যে অন্য গন্ধও পাচ্ছেন রাজনীতির কারবারিরা। তা হলো বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে নয়াদিল্লির, যার জেরে এবার হাসিনাকে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকার সঙ্গে ভারতের সঙ্গে হাসিনার বিচার নিয়েও কথাবার্তা হয়েছে, যাতে হাসিনা বাংলাদেশে ফেরার পরে তিনি বিচারের মুখোমুখি হন সে ব্যাপারে কথাবার্তা হয়েছে দুই দেশে। যদি হাসিনা শেষ পর্যন্ত ফেরেন তাহলে পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে সরকার? গণরোষ কি আছড়ে পড়বে সরকারের বিরুদ্ধে, যার ঝাপটায় বেসামাল হয়ে যাবে বিএনপি? নাকি হাসিনার শাস্তি নিয়ে নতুন কোনো মোড় নেবে পরিস্থিতি? নাকি বয়সের কারণে হাসিনা তার দায়িত্ব দেবেন অন্য কাউকে? উত্তর দেবে আগামী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশে কি ফেঁসে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? সরকারি প্রকল্প থেকে ৬,০০০ কোটি টাকা লোপাট করে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাস্তা ব্রিজ তৈরির মতো উন্নয়নের টাকা নাকি দিব্যি নিজের পকেটে পুড়ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? কি শাস্তি অপেক্ষা করে আছে এবার আসিফের ভাগ্যে? জেল নাকি আরো বড় কোনো শাস্তি পাবেন এই আর্থিক দুর্নীতির দায়? যদিও নিজেকে ধোয়া তুলসী পাতা দাবি করছেন আসিফ, অভিযোগ উচ্চ পর্যায়ের সই ছাড়াই একটি ফাইলের অনুমোদন দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন কি করে তিনি ওই ফাইলের অনুমোদন দিলেন। এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে আসিফের বিরুদ্ধে। আসিফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলছেন বাংলাদেশের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। 2024 সালের নভেম্বর থেকে 2025-এর 10 ডিসেম্বর পর্যন্ত তৎকালীন প্রশাসনের উপদেষ্টা ছিলেন আসিফ। সেই সময় এই দুর্নীতির অভিযোগ উঠেছে আসিফের বিরুদ্ধে। মীর শাহ আলমের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় আসিফ মাহমুদ একজন সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়ে এসে নিজেই সই করে তাতে অনুমোদন দিয়ে দিয়েছিলেন। একজন প্রশাসনিক আধিকারিক কোনোভাবেই এই কাজ করতে পারেন না। সংশ্লিষ্ট কোনো মন্ত্রকের দায়িত্বভার প্রাপ্ত সচিবের সই ছাড়া কখনোই কোনো মন্ত্রী ফাইলের অনুমোদন দিতে পারেন না। তিনি নিজে কিভাবে সই করে দিলেন? টেন্ডারের ফর্মালিটিস মেনটেন করে প্রায় ৬,০০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ওনার স্বাক্ষর এবং সচিবের সই নাই, সেখানে তদন্তে আসবে ডিটেলস। আমি এর বেশি এখন বলা ঠিক হবে না। স্বভাবতই এই দুর্নীতি সামনে আসতেই নড়ে চড়ে বসছে সরকার। তদন্ত কমিটি তৈরি হয়েছে তড়িঘড়ি। 7 সদস্যের একটি টিমও তদন্ত করছে এই তদন্তের। 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ওই তদন্ত কমিটিকে। আরও অভিযোগ, বাংলাদেশে পিরোজপুরে টেন্ডারের নাম করে কাজ না করেই ৬,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। অর্থাৎ এলাকার উন্নয়নে খাতে যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার সবটাই লুটেপুটে খেয়ে বসে আছেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী ও নেতারা। ফলে গত 2 বছর ধরে ওই জেলার সব উন্নয়নমুখী প্রকল্প থমকে রয়েছে। সেতু, রাস্তা নির্মাণে এভাবেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে ইউনূস সরকারের জামানায়। মানে কোথাও রাস্তা তৈরি হওয়ার কথা ছিল, কোথাও তৈরি হওয়ার কথা ছিল ব্রিজের, কিন্তু সেই সব তৈরি না করে সরকারি প্রকল্পের টাকা 12 ভূতে লুটেপুটে খাওয়া হয়েছে। আর দিনের পর দিন দুর্নীতি দেখেও ইউনূস কিছুই করেননি। যা হচ্ছে তাই হোক, এই মানসিকতা নিয়ে সরকার চালিয়ে গিয়েছেন। আসিফের বিরুদ্ধে তদন্ত যদি সত্যি আর্থিক তছরূপের সত্যতা মেলে তাহলে কি হবে? তিনি কি জেলে যাবেন নাকি আদালতের নির্দেশে অভিযোগ খারিজ হয়ে যাবে? কিন্তু নিজের সাপেক্ষে কি বলেছেন আসিফ মাহমুদ? সোশ্যাল মিডিয়া এসে তার পাল্টা অভিযোগ ফাঁসানো হচ্ছে তাকে। সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করলেন আসিফ মাহমুদ, এটা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিস্টার শাহ আলম, সম্ভবত ওনার নাম। উনি যে কথাটা বললেন যে সচিবের অনুপস্থিতিতেই বা সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাশ করলেন উপদেষ্টা, মানে অবৈধভাবে, এই ধরনের একটা কথা উনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লারিটি প্রয়োজন, যে কোন ফাইল, এক্স্যাক্টলি কোন ফাইল। যদি এটা তো অন পেপার থাকার কথা যে ফাইলেই স্বাক্ষর থাকবে, ঠিক আছে, একটা ফাইলে আমার স্বাক্ষর আছে, সচিবের স্বাক্ষর নাই। মাঝে মধ্যে যেটা হয় যে সচিব যদি কোনো বিদেশ সফর থাকে, সাপোজ সচিব কোনো বিদেশ সফর আছে, তাহলে সাইনটা কে দিবে সচিবের অনুপস্থিতিতে? তখন অতিরিক্ত সচিব একজনকে সিনিয়রিটির ভিত্তিতে, সাধারণত যিনি সিনিয়র থাকেন তাকে সচিবের রুটিন দায়িত্ব প্রদান করা হয়।
শুনছেন কি বলছেন আসিফ। সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা নিজের পকেটে পোড়ার মতো ভয়ঙ্কর অভিযোগ তো মানছেনই না, উল্টে সরকারকেই চ্যালেঞ্জ করে বসেছেন আসিফ। রাজনীতির কারবারিরা বলছেন আসলে ইউনূসের আমলে ক্ষমতায় থেকে দুর্নীতির জলভাত হয়ে গিয়েছে আসিফের মতো মন্ত্রীদের। তাই এবার যখন ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে তখন বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হচ্ছে দুর্নীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তদন্ত কমিটি 7 দিনের মধ্যে কি রিপোর্ট দেবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেখানে আসিফের ভাগ্য নির্ধারণ করছে। আশঙ্কায় শেষমেশ সত্যি যুদ্ধ কি শুরু? নকশার বাংলাদেশকে তাদের অওকাত বোঝালো এবার বিএসএফ। বলে দেওয়া হলো বেশি বাড়াবাড়ি করলে ফল কিন্তু ভালো হবে না। ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লো এবার বাংলাদেশ। উত্তরবঙ্গের মেখলিগঞ্জের 0 পয়েন্ট সীমান্ত এলাকায় বিএসএফ বনাম বিজেপি। সীমান্তের খোলা অংশে কাঁটাতার বসাতে মরিয়া বিএসএফ, আর পাল্টা প্রতিরোধে মরিয়া বিজেপি। ফলে যা হওয়ার তাই, দুপক্ষের মধ্যে অশান্তি চাপানোতর। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আর এসবের জেরেই আতঙ্কের সীমান্তের দুপথে থাকা মানুষজন। আচ্ছা, সীমান্তে বিএসএফ এর কাঁটাতার বসানোর বিরুদ্ধে কেন এত বিরোধিতা বাংলাদেশের? কেন বিএসএফ কে দেখলেই তেড়ে আসছে বিজেপি আর ততই মরিয়া বিএসএফ? জলপাইগুড়ির বেরু বাড়ি থেকে মেখলিগঞ্জের 3 বিঘা করিডোরে এখন রণংদেহী পরিস্থিতি, যেখানে আমনে সামানে এখন বিএসএফ আর বিজেপি। বিএসএফ এর সেনাদের আগ্নেয়াস্ত্র তাক করে রয়েছে ওপারে 0 লাইনের দিকে, একটু ওদিক এদিক করলেই ফায়ার। এবং বেরুবাড়ি অঞ্চলে এমন অনেক পরিবারের বাস যাদের নথিপত্রে বাংলাদেশের নাম ও ঠিকানা। তৃণমূল জমানায় এইসব নথিপত্রের কোনো সংশোধনী হয়নি। সম্প্রতি সীমান্তের মেখলিগঞ্জে 0 পয়েন্টে জমি অধিগ্রহণের সময় ঘটে সেই সংঘাত। জমিতে কাঁটাতার দেওয়ার সময় বিএসএফ কে হুমকি দেয় বিজেপি। বিএসএফ এর সঙ্গে তর্ক করতে থাকেন বিজেপি আধিকারিকরা। কাঁটাতার দিতে হলে বিজেপির অনুমতি নিতে হবে, সাফ জানান বিজেপির ওই সেনা। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মোতায়েন করা হয় বাড়তি সেনা। তবে রাত নেমে আসায় বড়সড় কিছু করতে সাহস পায়নি বিজেপি। আর এই অঞ্চলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, চলছে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ, 45 দিনের মধ্যে সীমান্তের সব খোলা অংশে বসিয়ে ফেলতে হবে কাঁটাতার। ভারত বাংলাদেশ সীমান্তের 563 কিলোমিটার অংশে কাঁটাতার দেওয়া নেই, ফলে ওইসব অঞ্চল দিয়ে যথেচ্ছ অনুপ্রবেশ হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন সীমান্ত তথা রাজ্যের জনবিন্যাস পাল্টে যাচ্ছে ধীরে ধীরে, আর এসবের মূলেই রয়েছে অনুপ্রবেশ ইস্যু। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন বিএসএফকে সীমান্তের জমি অধিগ্রহণ করার অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলে সীমান্তে কাঁটাতার বসতে যেখানে বিএসএফ কে প্রায় 600 একর জমি হস্তান্তরের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। বাংলায় বিজেপি আসার অনেক আগে থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন যে আগামী 45 দিনের মধ্যেই বাংলার সীমান্তের সমস্ত অরক্ষিত অঞ্চলে কাঁটাতার বসানো হবে, যাতে ওপার থেকে কোনো বাংলাদেশি যেখানে এপারে না আসতে পারে। বঙ্গে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুর চড়িয়েছিল অনুপ্রবেশ ইস্যু নিয়ে। প্রধানমন্ত্রী তো বটেই, বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের গলাতেও ছিল একই সুর। সীমান্তে যখন ভারত কাঁটাতার বসানোর প্রক্রিয়া চলছে তখন বিজেপির তরফ থেকে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কিন্তু কেন এই হাই অ্যালার্ট? কাঁটাতার লাগানোর কাজ শেষ হলে ভারত অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে পারবে। তবে ভারত পুশব্যাক শুরু করলে হাত গুটিয়ে বসে থাকবে না বাংলাদেশ, জানাচ্ছেন সে দেশের বিদেশ মন্ত্রী। আর এই 45 দিনে ভারত বাংলাদেশ সীমান্তে ঘটতে পারে যে কোনো রকম অশান্তি। তাই কি বিজেপিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রশাসন? কাঁটাতার বসানোর কাজ যত এগোচ্ছে ততই বিক্ষিপ্ত সংঘর্ষ বাড়ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ফের কি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বড়সড় কোনো চুক্তি হতে চলেছে? কেনই বা মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কলকাতা সফর দিয়ে ভারত সফর শুরু করলেন? শেখ হাসিনাকে নিয়ে কি কোনো কথা হলো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে? পশ্চিমবঙ্গে কি শিল্পে বিনিয়োগে আশার আলো দেখাবেন মার্কিন বিদেশ সচিব তথা মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর পরে কলকাতায় কোনো মার্কিন প্রতিনিধি পা রাখলেন? প্রায় 14 বছর পর কোনো মার্কিন প্রতিনিধি কলকাতা সফর করলেন। তৃণমূলের সময় কি কার্যত জেনে বুঝেই বাংলা থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
এর আগে ভারত সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। তিনি বাংলাদেশ সফরেও যান। সন্ত্রাসবাদকে নির্মূল করতে একযোগে দুদেশের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান ও চীনের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্বকে খুব একটা ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, ট্রাম্পের আরও একটি সফর চাইছে নয়াদিল্লি। কোয়াড সংক্রান্ত বৈঠকও করা হোক বলে দাবি তুলেছে ভারত। চীনা আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে আমেরিকার সাহায্য প্রার্থনা করছে মোদী সরকার। সেই সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে ভারতকে যে বাদ দেওয়া যাবে না সেটাও ভালো করে জানেন ট্রাম্প। তাই কি মার্কিন বিদেশ সচিবকে পাঠানো হলো ভারতে? মার্ক রুবিওর এই কলকাতা সফরে অত্যন্ত তাৎপর্য রয়েছে। অসম বিহারে বিজেপি সরকার থাকলেও এর আগে বাংলায় তারা দাগ কাটতে পারেনি। 2021-এর বিধানসভা ভোটে বিজেপির হার ছিল শোচনীয়, কিন্তু এবারের ভোটে বাংলায় মাটি কামড়ে পড়ে থেকে জয় পেয়েছে বিজেপি। বিজেপির এই জয়ে মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বাংলায় বিজেপি সরকার শুরুর প্রাক্কালেই তাই ট্রাম্প মার্কিন বিদেশ সচিবকে পাঠালেন কলকাতায়। তার মানে আগামী দিনে কলকাতা বা বাংলার সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। 23শে মে থেকে 26শে মে পর্যন্ত 4 দিনে ভারত সফরে মার্কো রুবিও। নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সঙ্গে কোয়াডভুক্ত দেশ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন তিনি। এছাড়াও ভারত সফরের অংশ হিসেবে আগ্রা ও জয়পুর সহ আরও কিছু গুরুত্বপূর্ণ শহরের দর্শনীয় স্থান পরিদর্শনের কথাও রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। মার্ক রুবিও এমন এক সময়ে ভারত সফরে এসেছেন যখন চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও বাড়ছে। আরও উল্লেখযোগ্য যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে মাত্র 1 সপ্তাহ পরেই ভারতে এলেন রুবিও। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধকে ঘিরে বিশ্ব জ্বালানি সংকটের মধ্যে ভারতে এলেন রুবিও। ভারত তার মোট জ্বালানি চাহিদার 80% বেশি আমদানির মাধ্যমে পূরণ করে। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোলিয়ামজাত পণ্য, দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনীয় জিনিসের জন্য ভারত ব্যাপকভাবে বিদেশি জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে সেদিক থেকে দেখলেও এই সফরের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বিরোধী দলগুলিও এই সফরকে ঘিরে কি মন্তব্য করে তাও দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অগাস্টে কি প্রত্যাবর্তন হচ্ছে হাসিনার, নাকি তার আগেই ফিরছেন তিনি? যে বিমানে হাসিনা দেশ ছেড়েছিলেন তাতে করেই কি বাংলাদেশে ফিরতে দেখা যাবে তাকে? হাসিনা সম্বর্ধনা দিতে বিমানবন্দরে কতজনকে দেখা যাবে? তারেক রহমানও কি থাকবেন হাসিনাকে স্বাগত জানাতে? শোনা যাচ্ছে যদি দেরি হয়ও তাহলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে দেখা যাবে শেখ হাসিনাকে। তার মধ্যে নিজেদের কতটা গুছিয়ে নেবে আওয়ামী লীগ? ততদিনে কি পড়ে যাবে বিএনপি সরকার? নতুন পরিস্থিতিতে এসে কি সরাসরি দেশের হাল ধরবেন শেখ হাসিনা? তার দ্বিতীয়বারে কামব্যাকে ফের প্রধানমন্ত্রীর তাজ তুলে দেবেন শেখ হাসিনা? এইসব জল্পনাই এখন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের হাওয়ায়। সংবাদ মাধ্যম ও অডিও বার্তায় হাসিনা জানিয়ে দিয়েছেন, চাইলে আমাকে ফাঁসি দিক, তাও দেশে ফিরব, দেশের জনগণের জন্য ফিরব, তারপর যা হয় দেখা যাবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের একটা দীর্ঘ সময় কেটেছিল কারাগারে। 1 দশকেরও বেশি সময় তিনি দেখিয়েছিলেন জেলের জীবন। তারপর রাজকীয় উত্থান। বঙ্গবন্ধু কন্যা হাসিনার গলাতেও সে একই সুর, ওরা জেলখানা রেডি করুক, আমি আসছি। সূত্র বলছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে। আবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বিষয়টিকে একটি রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র এই বার্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাসিনা কখনোই দেশে ফিরবেন না, যেহেতু তার মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের খাড়া। আরও জানা গিয়েছে যে সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ইউরোপীয় আওয়ামী লীগের এক নেতা। ওই নেতা জানিয়েছেন দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা। এমনকি তার এই মনোভাবের কথা নয়াদিল্লিকেও জানানো হয়েছে। সূত্র বলছে 15ই আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন শেখ হাসিনা। এইসব কথাই আরো জল্পনা বাড়িয়ে দিচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়। দেশে প্রত্যাবর্তনের পরে গণতন্ত্র রক্ষা করার জন্য যদি হাসিনার শেষ পর্যন্ত ফাঁসি হয় তাতেও তার কোনো আক্ষেপ থাকবে না। দলের তৃণমূল পর্যায়ের নেতাদের তৈরি করতে দলটি জাহাঙ্গীর
কবির নানক নামে একজনকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশের প্রশাসন তো যে দলটাকেই নিষিদ্ধ করে অতীত করে দেওয়া হয়েছে সে দলে সুপ্রিমোকে মেনে নেবে জনগণ। আওয়ামী লীগও দিন গুনছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে। এক নামী সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার ব্যাপারে 100% আশাবাদী। তিনি জানিয়েছেন, যতই বিপদ আসুক আমি জানি একটা সময় মাথা উঁচু করে দেশের মাটিতে পা রাখবো। শেখ হাসিনাকে ফেরাতে বড় ভূমিকা নিতে পারেন নয়াদিল্লিও। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শেখ হাসিনার প্রতি সেই আশ্বাস মনে আছে। হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি উচিত সম্মানে শাহজালাল বিমানবন্দরে ফিরবেন। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, অন্য কেউ নয়। আরও শোনা যাচ্ছে যে নয়াদিল্লি থেকে আশ্রয়ের বদলে তিনি চলে আসতে পারেন কলকাতায়। সেক্ষেত্রে বাঙালির আবেগকে ধরে রাখার ব্যাপারে বড়সড় ভূমিকা পালন করতে পারেন হাসিনা। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার। আরশোলারা পাড়ি দিচ্ছে অন্য সীমান্তে। ভারত থেকে এবার পাকিস্তানে চলে যাচ্ছে আরশোলারা, ঝাঁকে ঝাঁকে দল বেঁধে। একটা আরশোলার পিছনে চলছে অন্য আরশোলারা, তার পিছনে বাকিরা। এভাবেই দল বেঁধে একটু একটু করে তারা কাঁটা তার পেরিয়ে গিয়েছে। বিএসএফ বা পাক সেনারা কিন্তু বুঝে ওঠার আগেই ওপারে চলে গিয়েছে আরশোলারা। সেখানে গিয়ে আরও দল বাঁধছে পাকিস্তানি আরশোলাদের সঙ্গে। কিন্তু এই আরশোলাদের মারা যায় না কোনো স্প্রে ব্যবহার করে, ধরাও যায় না। এরা শুধু তাদের দলবদলকে বাড়িয়েই চলে। পাকিস্তানের পর কি এবার বাংলাদেশে চলে আসবে আরশোলারা? অবাক হচ্ছেন তো, ভাবছেন এ আবার কি সব উল্টোপাল্টা কথা। আরশোলারা কিভাবে পাকিস্তানে চলে যাবে? আসলে এই আরশোলারা ঠিক আরশোলা নয়, যাদের দেখলেই কেমন যেন লাগে। এটা হলো পাকিস্তানের ককরোচ আওয়ামী লীগ, যা তৈরি হয়েছে পাকিস্তানে। আসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই একটা কথাই যে আগুনে ঘি ঢেলে দেবে, সেটা কি কেউ বুঝেছিল? সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, বেকার ছেলেমেয়েরা অনেকটা আরশোলার মতো, মানে তারা কোনো কাজেই লাগে না, তাদের দিয়ে কিছু হয়ও না, একেবারে ফালতু। কথায় বলে কোনো জিনিসকে হালকাভাবে নিতে নেই, আজ যা মূল্যহীন কাল সেটাই অমূল্য। ব্যাস, শীর্ষ কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্যের পরেই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে যায় ককরোচ জনতা পার্টি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রাজত্ব আর রাজত্ব। सिर्फ भाषण नहीं होगा, आज सदस्यता होगी। जो युवा बदलाव चाहता है हाथ उठाओ, जो भ्रष्टाचार से तंग है हाथ उठाओ। आज से आप सिर्फ दर्शक नहीं, सीजेपी की ताकत हो। ফলোয়ার্স, ভিউয়ার্স কোটির ঘরে। কে প্রতিষ্ঠা করলেন এই ককরোচ জনতা পার্টি? মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক রিলেশনস এর বিষয়ে স্নাতক ও আম আদমি পার্টির প্রাক্তন সহযোগী অভিজিৎ দীপকে 16ই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বোধন করেন ককরোচ জনতা পার্টির। গুগল ফর্মের মাধ্যমে দলের সদস্য সংগ্রহের একটি অভিযানও শুরু করা হয়। মাত্র কয়েকদিনের মধ্যেই ককরোচ পার্টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা 1,50,00,000 ছাড়ায়। এই পরিসংখ্যান বিজেপি কংগ্রেসের ফলোয়ারের সংখ্যাকে পিছনেও ফেলে দিয়েছে। এই তেজ, এই জোশের অনুপ্রেরণা থেকে অনলাইনে ককরোচ জনতা পার্টির আদলে গড়া দলের স্টাইলে পাকিস্তানের ইনস্টাগ্রামে পেজ তৈরি হয় ককরোচ আওয়ামী পার্টি নামে। ভারতের ককরোচ পার্টি থেকেই নকল করে তৈরি হয়েছে এই পার্টি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে পেজের বায়োতে হ্যাঁ নকল, কিন্তু তাতে কি আসে যায়? আমাদের মূল মন্ত্র একই, সীমান্ত পারেও ককরোচ আওয়ামী পার্টি ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে হু হু করে। ইতিমধ্যেই সংখ্যা পার করে গিয়েছে 1600। ওই পেজে দাবি করা হয়েছে জেনারেশন জি বা জেনজির মুখ হয়ে উঠতেই আত্মপ্রকাশ করেছে এই পার্টি। ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ, পাকিস্তান মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টির মতো রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই পার্টি। জল্পনা তুঙ্গে। এখানে প্রশ্ন হলো, কেন আওয়ামী লীগের নামেই ওই দলের নাম রাখা হয়েছে? তাহলে কি পাকিস্তানেও একটা বড় অংশের জনসমর্থন রয়েছে শেখ হাসিনার? আর পাকিস্তানের পর কি বাংলাদেশও আত্মপ্রকাশ করবে এই পার্টি? हम सबसे ये ठाना है, अब की बात कांग्रेस पार्टी की सरकार आना है। बहुत देखने वाला वादा, बहुत देखने वाला काम। अब करो तो जब अब करेगी कांग्रेस पार्टी काम। হাসিনা দেশে ফিরলেই ঝড়ের মুখে উড়ে যাবে বিএনপি সরকার। তাই মুখে বলা হচ্ছে বিচার করে শাস্তি দেওয়া হবে, কিন্তু ভারত সরকারকে চাপ দেওয়া হচ্ছে আইনি পথে হাসিনাকে বাংলাদেশকে ফেরত দিক ভারত। আর এই কথা বলছেন কে? এই কথা বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। তিনি যেহেতু আইনের লোক, তাই তিনি জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে যে চুক্তি আছে তা মেনে ভারত কোনোদিনই হাসিনাকে দেশে ফেরত পাঠাতে পারবে না। ভারত যাতে হাসিনাকে ফেরত না দেয় সেটাই চাইছে তারেক রহমানের সরকার। তাই সালাউদ্দিন সাহেব বলছেন এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন টু কান্ট্রিজ। আমরা তো তাকে ফেরত চাই,
আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। কারণ সবাই জানে অনেকগুলি শর্তের উপর নির্ভর করে এই চুক্তি করা হয়েছে। হাসিনাকে ফেরত পাঠানো হলে সব শর্তগুলি লঙ্ঘিত হবে, যেমন এটি রাজনৈতিক উদ্দেশ্যে সম্বলিত ঘটনা। এছাড়াও তাকে দেশে ফেরত পাঠালে তার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে। হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে শুধু ভারতই নয়, গোটা বিশ্বই প্রশ্ন করেছে বাংলাদেশকে। তিনি নিজের পছন্দের উকিল পর্যন্ত দিতে পারেননি। এখন যখন ট্রাভেল পাস নিয়ে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন, তখনই তার ফেরা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মনেই এখন প্রশ্ন, ট্রাভেল পাস ইস্যুতে কেন অস্বস্তিতে আছে বিএনপি সরকার? সরকার কি সত্যিই শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে চায় না, নাকি এর পিছনে আছে বড় রাজনৈতিক হিসাব? এই রাজনৈতিক হিসাবটাই মেলাতে পারছে না বিএনপি। এমনিতেই ক্ষমতার ঠিকঠাক ভাগ না পেয়ে জামায়াত এবং এনসিপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে চাইছে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয়, যে কোনো হানিমুন পিরিয়ডে। যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছ। কিন্তু বিএনপির সঙ্গে লড়াই পেরে উঠছে না। আর এই সময় যদি হাসিনা দেশে ফেরেন, তাহলে তাকে বিচার করে জেলে রাখা বা তার ফাঁসি কার্যকর করার মতো সাহস এবং ক্ষমতা কোনোটিই নেই সরকারের। উল্টে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীদের ভয় দেখিয়ে জেলে আটকে রাখা হয়েছে, তারাও সব ভয় কাটিয়ে নেত্রীর জন্য রাস্তায় নামবে। একসঙ্গে আওয়ামী লীগ এবং জামায়াত এনসিপিকে ঠেকানোর ক্ষমতা নেই বিএনপির। তাই তারেক রহমান বলছেন, হাসিনা ফেরানোর পিছনে একটি বড় ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। তিনি আরো বলেন, এ ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখুন 5ই আগস্টে যারা বিতাড়িত, তার সঙ্গে এরা তলে তলে যোগাযোগ শুরু করেছে, যেমন করেছিল 96 এবং 86 সালে। এনসিপিকে জামায়াতের লেজ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগের ভিতরে চলছে বিভিন্ন প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন, আরও বাংলাদেশের খবর